ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 12 জিওগ্রাফি, আমি গত 10/5/2020 তোমাদের নিয়ে জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার পড়িয়েছিলাম। আজকে আবার বসেছি তোমাদের সাথে। তোমাদেরকে বলেছিলাম যে যদি কিছু বুঝতে না পারো, যদি কোনো কোশ্চেন তোমাদের মাথার মধ্যে আসে, তাহলে সেগুলো একটু লিখে পাঠাবে। তা তোমরা লিখেছো, কয়েকটা কোশ্চেন তোমরা পাঠিয়েছো। সেই কোশ্চেনগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দেবো আবারও। মানে কোশ্চেন আমি তোমাদেরকে খাতায় লিখে দেবো না, বা লিখে মানে রেডি করে দেবো না, তোমরাই তোমাদের কোশ্চেন রেডি করবে। তবে আমি বিশদ আলোচনা করে দিচ্ছি। তোমরা যে কোশ্চেনগুলো পাঠিয়েছো, গোটা 6 কোশ্চেন দিয়েছো, আমি পরপর লিখেছি 1 2 3 4 5 6 করে। তো সেই কোশ্চেনগুলোর মধ্যে প্রথম রয়েছে অবরোহণ ও আরোহণের কারণ উল্লেখ করো। অবরোহণ ও আরোহণ, অ্যাগ্রেডেশন এবং ডিগ্রেডেশন, তার কারণ উল্লেখ করো। এই কোশ্চেনটা দিয়েছ। তা তোমাদেরকে বলি যে অন্তর্জাত প্রক্রিয়ায় যে শক্তি সৃষ্টি হয় এবং যে শক্তির বলে ভূপৃষ্ঠে বিভিন্ন রকমের ভূমিরূপ গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ভূমিরূপগুলো পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলো দিয়ে, ক্ষয় বহন সঞ্চয়ের মধ্য দিয়ে আবার পরিবর্তিত হয়। অন্তর্জাত ক্রিয়ায় যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে, বহির্জাত ক্রিয়ায় সেই ভূমিরূপগুলো আবার পরিবর্তিত হচ্ছে। এই তো বিষয়টা। তাহলে একটা কথা বলি যে আমাদের সমস্ত শক্তির যে উৎস হচ্ছে সূর্য। সূর্য আছে বলে আমরা কি দেখছি? সূর্য আছে বলে বাতাসের মধ্যে আর্দ্রতা আছে, উষ্ণতা আছে, বৃষ্টিপাত হচ্ছে, নদী প্রবহমান বা নদী বয়ে চলেছে, হ্যাঁ, হিমবাহ বলছে, সমুদ্র তরঙ্গ কাজ করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। সূর্য যদি না থাকতো তাহলে এগুলো সম্ভব হতো না। যাই হোক, তাহলে প্রকৃতির মধ্যে আমরা কিছু শক্তিকে পাচ্ছি যারা অনবরত, সে শক্তিগুলো একবার বলে দিই, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, এই শক্তিগুলো অনবরত কি কি কাজ করছে? ক্ষয়, বহন, সঞ্চয়। ক্ষয় করে কি করছে না, ক্ষয় করার ফলে যে উঁচু ভূমিভাগগুলো, সেগুলোকে তাদের উচ্চতা কমিয়ে দিচ্ছে, আর ক্ষয়জাত পদার্থগুলোকে নিচু জায়গায় জমা করে ভরাট করে ওই জায়গাগুলোর উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। তাহলে একদিকে ক্ষয়ের ফলে উচ্চতা কমছে, আর একদিকে সঞ্চয়ের ফলে উচ্চতা বাড়ছে। তাহলে এই দুটো বিষয় হচ্ছে, উচ্চতা যেখানে কমছে সেটা হচ্ছে অবরোহণ, যেখানে উচ্চতা বাড়ছে সেটা হচ্ছে আরোহণ। এই দুটো প্রসেস কিন্তু অনবরত চলছে, অনবরত এই দুটো প্রসেস চলছে, এবং এই দুটো প্রসেসের মধ্য দিয়েই ভূমিভাগের মধ্যে একটা সমতা আসছে। উঁচু ভূমিভাগ নিচু হয়ে যাওয়া, নিচু ভূমিভাগ উঁচু হয়ে যাওয়া, অর্থাৎ যে শব্দটা পর্যায়ন বা ভূমিভাগের পর্যায়ন ঘটছে, এটা তোমরা জানো। তাহলে আরোহণ এবং অবরোহণ কি কারণে ঘটছে না, আরোহণ অবরোহণ ঘটছে প্রাকৃতিক শক্তিগুলো, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, এগুলো প্রকৃতিতে আছে এবং তারা তাদের ক্ষয়, বহন ও সঞ্চয় ওই কাজগুলো করে যাচ্ছে। সে কারণেই কিন্তু অ্যাগ্রেডেশন এবং ডিগ্রেডেশন, অবরোহণ এবং আরোহণ। বোঝা গেল বিষয়টা? অবরোহণ আরোহণ হতো না যদি না ক্ষয়কারী এই শক্তিগুলো, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র স্রোত, সমুদ্র এগুলো থাকতো। আর এগুলো আছে বলে, এগুলো ক্ষয়, বহন, সঞ্চয় কাজগুলো করছে বলে অবরোহণও ঘটছে, আরোহণও ঘটছে। তাহলে আরোহণ অবরোহণের কারণ তোমরা বুঝতে পারলে? বোঝা গেল? আমি বোঝাতে পারলাম? তাহলে আরোহণ এবং অবরোহণের কারণ কি, এই বিষয়টা গেল। এবারে নেক্সট কোশ্চেন, আরোহণ, অবরোহণ ও পর্যায়নের মধ্যে আন্তঃ সম্পর্ক নিরূপণ করো। আরোহণ, অবরোহণ ও পর্যায়ন তিনটি প্রক্রিয়া পরস্পর খুব গভীর সম্পর্কযুক্ত। মানে একই সাথে তিনটে প্রক্রিয়ার কাজ কিন্তু চলতে থাকে। এই আরোহণ, অবরোহণ ও পর্যায়ন পরস্পর সম্পর্কযুক্ত বলেই একই সাথে
ভূমিভাগের উপরে ভূমিভাগের পরিবর্তন সাধনে এরা চেষ্টা করে চলে। এটা তোমাদেরকে আমি বলি, একটা যদি উদাহরণ দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। নদী পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সমভূমির মধ্য দিয়ে বয়ে গিয়ে ধর সমুদ্রে পড়ছে বা অন্য কোনো বড় নদীতে পড়ছে, ফলে পার্বত্য অঞ্চল থেকে যখন উৎপন্ন হচ্ছে, পার্বত্য অঞ্চলের ঢাল এবং সমভূমির মধ্য দিয়ে বয়ে গিয়ে যখন মোহনায় পড়ছে, তার ঢালে কিন্তু বিরাট একটা পার্থক্য হয়। পার্বত্য অঞ্চলের ঢাল বেশি বলে অভিকর্ষের টানে সমস্ত যে পদার্থগুলো যেগুলোকে নদী ক্ষয় করে, সেই ক্ষয়কারী পদার্থগুলোকে সে দ্রুত বয়ে নিয়ে যেতে পারে। তার ক্যারিং ক্যাপাসিটিটা বেশি, কেবল অভিকর্ষজ বল বেশি বলে। তাহলে পার্বত্য অঞ্চলে নদী ক্ষয় করে ক্ষয়জাত পদার্থগুলোকে যত দ্রুত বয়ে নিয়ে যায়, তাহলে তার উচ্চতা সে তত দ্রুত কমাতে পারে। তাহলে ক্ষয় করার ফলে ওখানে উচ্চতা কমছে। আবার দেখো, একেবারে বদ্বীপ প্রবাহে আমরা দেখছি সেখানে ঢাল একেবারে নেই, ফলে তার ক্যারিং ক্যাপাসিটি নেই। তাহলে যা কিছু সে বয়ে নিয়ে গেছিল সব কিন্তু সে জমা করে দিচ্ছে, সঞ্চয় করে দিচ্ছে। তাহলে নিচু জায়গাগুলো ভরাট হচ্ছে পার্বত্য অঞ্চল থেকে, এবং উঁচু জায়গা তার উচ্চতা হ্রাস পাচ্ছে। আর মাঝখানে কি দেখছি না, মাঝখানে ঢাল নেই, ঢাল মাঝারি, ফলে ক্ষয়ও মাঝারি এবং সঞ্চয়ও মাঝারি, ফলে সেখানে একটা সাম্য অবস্থা থাকে। অর্থাৎ আমরা দেখছি যে এই যে আরোহণ, অবরোহণ এবং পর্যায়ন, অর্থাৎ যে কোনো অঞ্চলে, পার্বত্য অঞ্চল হোক বা মালভূমি অঞ্চল হোক বা সমভূমি অঞ্চল হোক, প্রত্যেকটি অঞ্চলেই আরোহণ অবরোহণ দুটো প্রক্রিয়া একসাথে কাজ করে চলে। এই দুটো প্রক্রিয়া কাজের ফলে আস্তে আস্তে করে ওই ভূমিভাগটা পর্যায়িত হওয়ার প্রবণতা লাভ করে। অর্থাৎ আরোহণ এবং অবরোহণের সাথে পর্যায়নটা যুক্ত থাকে। আরোহণের ফলে দেখছি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অবরোহণের ফলে উচ্চতা হ্রাস পাচ্ছে, এবং উচ্চতা হ্রাস বৃদ্ধির ফলে আস্তে আস্তে করে একটা অসমতল ভূমিভাগ সমতলে পরিণত হওয়ার প্রবণতা লাভ করে। অর্থাৎ পর্যায়ন ঘটে, পর্যায়িত হয়। এখানেই হচ্ছে আরোহণ, অবরোহণ এবং পর্যায়নের সম্পর্ক। এই তিনটি পারস্পরিক সম্পর্কযুক্ত। এটা বোঝাতেই বলা হয়েছে যে তোমাদের এই প্রশ্নটা, যে আরোহণ, অবরোহণ ও পর্যায়নের আন্তঃসম্পর্ক কি। তাহলে সম্মিলিতভাবে তিনটে প্রক্রিয়া কাজ করে চলে। অবরোহণ উচ্চতা কমায়, আরোহণ উচ্চতা বাড়ায়, এবং পর্যায়ন কি করে, এই অসমতল ভূমিভাগকে সমতলে পরিণত করার প্রবণতা জাগায়। অর্থাৎ প্রবণতা জাগায়। অর্থাৎ আরোহণ, অবরোহণ, পর্যায়ন একই সাথে ঘটতে থাকে। এই হলো তিনটের মধ্যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। বোঝা গেল? এবারে নেক্সট কোশ্চেন, অবরোহণের প্রভাবে ভূমির উপর যে রেগোলিথ সৃষ্টি হয় সেটি কি? এটা তোমাদের এখন এই চ্যাপ্টারে তো আসা ঠিক নয়, কারণ রেগোলিথ হচ্ছে মৃত্তিকা সৃষ্টির ওই চ্যাপ্টারে আছে, পরে তোমাদেরকে আমি পড়াবো। তবু যেহেতু কোশ্চেনটা করেছো, আমি তোমাদেরকে উত্তর নিশ্চয়ই দেবো। রেগোলিথ আর কিছু না। রেগোলিথ কি না, অবরোহণ প্রক্রিয়া মানে তোমরা এতক্ষণে পরিষ্কার বুঝে নিয়েছো, অবরোহণ মানে ক্ষয় এবং উচ্চতা হ্রাস। আমরা ওয়েদারিং কে পাই এই অবরোহণে কাজ করবার ক্ষেত্রে, ওয়েদারিং অর্থাৎ আবহ বিকারকে পাই। আবহ বিকারের ফলে কি হয়, যে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে, আলগা হয়ে, শিথিল হয়ে শিলার পার্শ্ববর্তী অবস্থায় থেকে একটা আবরণের সৃষ্টি করে। অর্থাৎ শিলাস্তর যে চূর্ণ বিচূর্ণ হলো, শিলাস্তর যে আবহবিকারের ফলে আলগা হলো, ক্ষয় হলো, সেই ক্ষয়জাত পদার্থগুলো যে আবরণ সৃষ্টি করে ভূমিভাগে, তাই হলো রেগোলিথ। ক্ষয়জাত পদার্থ ভূমিভাগের ওপরে যে আবরণ সৃষ্টি করে সেটাই হলো রেগোলিথ। সেটা এবারে যেখানে শিলা ক্ষয় হচ্ছে সেখানে থাকতে পারে, আবার ইরোশনের দ্বারা অর্থাৎ ক্ষয়কারী যে এজেন্টগুলো সেগুলো দ্বারা বাহিত হয়ে অন্য জায়গায় জমা হয়েও থাকতে পারে। তাহলে রেগোলিথ কি না, রেগোলিথ হলো ভূপৃষ্ঠের ওপরের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে, শিথিল ও আলগা হয়ে যে ভূমিভাগের উপরে যে আবরণ সৃষ্টি করে
তাই হলো রেগোলিথ। অর্থাৎ এই যে চূর্ণ বিচূর্ণ হলো না, এরপরেই সেগুলো থেকে আস্তে আস্তে করে মাটি সৃষ্টি প্রক্রিয়া শুরু। অর্থাৎ রেগোলিথ হলো মাটি সৃষ্টির প্রক্রিয়ার প্রথম পর্যায়। রেগোলিথ হলো মৃত্তিকা বা মাটি সৃষ্টির প্রক্রিয়ার প্রথম পর্যায়। যে কোনো অনাবৃত ধরো ভূমিভাগ রয়েছে, সেই ভূমিভাগের উপর রোদ পড়ছে, বৃষ্টি পড়ছে, জল পড়ছে, হ্যাঁ, তার ফলে ওই ভূমিভাগের যে শিলাস্তর সে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে সে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আলগা হয়ে পড়ে আছে। এই যে পদার্থগুলো পড়ে থেকে যে আবরণটা সৃষ্টি করলো, এটাই রেগোলিথ। বুঝে গেল? রেগোলিথ হচ্ছে মৃত্তিকার সৃষ্টির প্রথম পর্যায়। এভাবেও বলতে পারো, আবার বলতে পারো যে ভূমিভাগের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডে পরিণত হয়ে জমে থাকা যে আবরণ, সেই হলো রেগোলিথ। সেটাই হলো রেগোলিথ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। গ্রেড কথার অর্থ কি? এ অত্যন্ত সোজা বিষয়। গ্রেড মানে পর্যায়, গ্রেড মানে স্টেপ, গ্রেড মানে ধাপ। গ্রেড মানে আমরা গ্রেডেশন করছি না, আমরা গ্রেডেশন পড়েছি যে পর্যায়িত ঢাল বা পর্যায়ন প্রক্রিয়া পড়েছি। সেই পর্যায়ন মানে গ্রেডেশন, গ্রেড থেকে আস্তে আস্তে করে গ্রেডেশন। অর্থাৎ একটা ভূমিভাগের যে রূপান্তর ঘটছে, সেই রূপান্তর একসাথে ঘটে না, সেই রূপান্তর বিভিন্ন ধাপে ধাপে, বিভিন্ন স্টেপে স্টেপে, বিভিন্ন পর্যায়ে ঘটতে থাকে। ওই প্রতিটি যে স্টেপ বা প্রতিটি ধাপ, তাকেই বলে গ্রেড। বোঝা গেল? একই সাথে সব ক্ষয় হয়ে একেবারে নিচু হয়ে গেল, কোনো ভূমিভাগ একেবারে উচ্চতা বৃদ্ধি পেল, এরকমটা হয় না। ধীরে 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 এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিণত হয়, এক রূপ থেকে আরেকটা রূপে পরিণত হয়। এই যে স্টেপ, প্রতিটি স্টেপকে বলা হচ্ছে গ্রেড। এই গ্রেড কথা থেকে এসছে গ্রেডেশন। নেক্সট হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যম কি? তোমাদেরকে বলি পুঞ্জিত ক্ষয়ের মাধ্যম কি। পুঞ্জিত ক্ষয়টা কি এটা জানলে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমটা পরিষ্কার বুঝতে পারতে। কোশ্চেনটা করেছো তবু বলছি। পুঞ্জিত ক্ষয় হচ্ছে একসাথে অনেকটা পদার্থ কোনো উঁচু ভূমি অঞ্চল থেকে যখন অভিকর্ষের টানে নিচে নেমে আসে, সেটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয়। তাহলে তার প্রধান মাধ্যম এখানে হচ্ছে অভিকর্ষজ টান। ধর পার্বত্য অঞ্চলে আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, বিরাট বিরাট চাই হয়তো আলগা হয়ে আছে, তারপরে সেটা একসাথে সমস্ত পদার্থগুলো নিচে নেমে আসছে অভিকর্ষের টানে, ঢাল বরাবর, খাড়া ঢাল, ফলে অভিকর্ষের বলটা সেখানে বেশি, তাই জন্য যখন নিচে নেমে আসে সেটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয়। সেখানে জল কাজ করে, কিন্তু জলের কাজটা সেখানে মানে নয়, প্রাইম নয়, প্রধান নয়। জল ওই নেমে আসাটাকে, পদার্থগুলোর একসাথে নেমে আসাটাকে কিছুটা সাহায্য করে, কিন্তু জলটা প্রধান নয়। প্রধান হচ্ছে অভিকর্ষ টান বা অভিকর্ষজ বল। বোঝা গেছে? তাহলে পুঞ্জিত ক্ষয়ের প্রধান মাধ্যম কি না, পুঞ্জিত ক্ষয়ের মাধ্যম হলো অভিকর্ষজ বল। নেক্সট কোশ্চেন আসছে, অবরোহণে কোন মাধ্যম প্রধান ভূমিকা গ্রহণ করে? অবরোহণে ক্ষয়কারী শক্তি এই সমস্ত গুলোই অবরোহণে কাজ করে। তোমরা এতক্ষণ ওই একই কথাই তো বললাম। অবরোহণে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল সবাই একসাথে কাজ করছে, বিভিন্ন ভাবে কাজ করছে। এখানে প্রধান ভূমিকাকে গ্রহণ করে বলেছ, এখানে আমি বলবো যে রানিং ওয়াটার, প্রবহমান জলের স্রোত বা নদী, এটা কিন্তু খুব দ্রুত ভূমিভাগের ক্ষয় করতে সাহায্য করে, ফলে উচ্চতা হ্রাস ঘটায়, ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটায়। তাই অবরোহণে নদীর ভূমিকাকে আমরা বলবো যে প্রধান। অবরোহণে নদী হচ্ছে প্রধান ভূমিকা গ্রহণ করে। হলো, তাহলে তোমাদের সমস্ত কোশ্চেন গুলোর উত্তর মোটামুটি করে দেয়া হলো। তোমরা এগুলো শুনবে ভালো করে, উত্তর রেডি করবে। আর নেক্সট আমি পরে আবার তোমাদের হোয়াটসঅ্যাপে জানাবো কবে কি ক্লাস নিতে পারবো, বা তোমাদের কোনো ক্লাসের দরকার হলে তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাইছো সেটাও তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তাহলে আমি তেমনি করে আমি তোমাদের জন্য রেডি হব। ঠিক আছে? ভালো থেকো।